যে বলি আপনাকে, আমাদের যখন নারী কর্মীরা যাচ্ছেন কিছু কমছে, ধন্যবাদ জানাই যে এখন বিএমপি করে 2-3 দিন যাবৎ নারী হেনস্থা অপেক্ষাকৃত কমে গেছে, যেটা একদম সিরিয়াস চলছিল। কি বললেন যে 40 লাখ বোরকা অর্ডার দিয়েছে জামাত ইসলামী, ওনাকে যে কমান করতে হবে অর্ডারটা কে পেয়েছে? যে আব্বাস সাহেব বলেছেন না, তার মানে ইলেকশনের মাঠে এসে যাদের বোরকা লাইসেন্স আগাম, একটা সাইকোলজিক্যাল গেম খেলা যে আমি তোমাকে দৌড়বো, তুমি বোরকা এই ভুয়া সিলালত ছাপানোটাও আমি আসছি আপনার মানে 40 লাখ বোরকা। লক্ষ্মীপুরের যিনি অভিযোগ করেছেন এনএস চৌধুরী সাহেব, উনি বলছেন কি 50,000 বোরকা জামাত অর্ডার দিয়েছে। তা সেই অর্ডারটা কি প্রমাণ দেখান, এই অর্ডার কে নিয়েছে, কে দিয়েছে, ডকুমেন্ট দেখাক, যে আবার ডকুমেন্ট দেখাক যে 40 লাখ বোরকা অমুক ব্যক্তি অর্ডার করেছে, অমুক ফ্যাক্টরি পেয়েছে, এত করে রেট পড়েছে, অমুক দিন যেটা কী করবে সে ডেলিভারি দেবে। এই যে কথাগুলো বলা, আমার কাছে মনে হচ্ছে বিএনপি ভোটের মাঠে খেয়ে হারিয়ে ফেলেছে এবং জনগণের যে গণজোয়ার এখন 11 দলের পক্ষে চলছে, সে আপনি বলুন টেকনাফ তুলি যেখানে আমাদের দলীয় সমাবেশ হচ্ছে প্রতিদিন কিন্তু ছবিগুলো আসছে, সেই জায়গায় এখন তারা হয়তো কোনো প্ল্যান করতে পারে, তাদের কোনো ব্যক্তিকে দিয়ে ম্যানেজ করে সিল চপ্পর বানিয়ে দিয়ে যারা জামাতের জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, অন্যায় যে করে আমরা বলছি যে আমাদের দলীয় কোনো বিষয় না, এবং জামাতের কোনো সম্পৃক্ত সেখানে নাই। কোন ব্যক্তি কোথায় কি করলেন, একজন কর্মীর সম্পৃক্ততার এটা বলেছে যে এটি সিল হয়তো বানিয়েছে, কিন্তু দাঁড়িয়ে বলে সিলটাটি না। আমরা যেটা বলি শুনেন, বাংলাদেশ বহু মানুষ আছে, কোথায় কে বসে ঘরের ভিতরে কি করলো সেটা আপনি দায় দিবেন দলের উপর, এটি কখনো হতে পারে না। এবং জামাত বলেছে এর সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নাই, জামাত বলেছে স্পষ্ট করে। সরকার প্রমাণ করুক, আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করুক তার কোথায় করেছে, এটি গভর্নমেন্টের দায়িত্ব, এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কেন দলকে আপনি দায়ী করবেন সেখানে। আপনার কাছে আবারও আসবো নিরুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আপনাদের বিএনপির, তিনিও বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস পাচ্ছে, এনসিপি জামাত থেকেও বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আভাস পাচ্ছে। এটাকে আসলে ওই যে যেমনটি বললেন যে রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি আসলে বড় সড়ো কোনো কার্যকরী আভাস পাওয়া যাচ্ছে? বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা নিয়ে যে বিএনপির দিকে হেলে পড়েছে এমন অভিযোগটা বিভিন্ন দল থেকে আসছে, এ বিষয়ে কি বলবেন? বিভিন্ন দল কোথায়, দলের মধ্যে হলো 10 দল, সেইখানে তারা যে কথাটা বলছে, তারা যদি, আমরা তো প্রমাণ দিলাম যে কোথায় সিল পাওয়া যাচ্ছে, কোথায় ব্যালট পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, কোথায় পোস্টাল ব্যালট থেকে, আমরা তো এও শুনছি বিভিন্ন জায়গা থেকে পোস্টাল ব্যালটে যত ভোট আসছে সব কিন্তু জামাতের ভোট আসছে, জামাতকে ভোট, এবং এটা একটা বড় মাপের ষড়যন্ত্র। এবং এই ধরনের ষড়যন্ত্র হলে বিএনপি চিন্তা করে দেখবে দ্বিতীয়বার। আমি বিএনপিকে রিকোয়েস্ট করব যে এদের সাথে এইভাবে নির্বাচনে কতটা যুক্তিসঙ্গত হবে বসার জন্য। আর যে কথাটা বলেছেন উনি যে নারীদের ব্যাপারে, ওনারা ভোটের জন্য প্রচার করছেন, অনেকেই সবাই ভোটের জন্য প্রচার করছেন, কিন্তু ওনাদের নৈতিকতায় কতটুকু ভোটের জন্য কাজ, কথা একরকম কাজ আরেক রকম হয়। এটা দেখাই আপনাকে যে সমস্ত দল সংস্কার নিয়ে যখন কথা বলে একমত হয়েছে যে ত্রয়োদশ নির্বাচনে 5% নারীকে মনোনয়ন দিবে, কোনো দল কথা রাখে নাই। কোনো দল কথা না রাখলেও অনেকটা চেষ্টা করেছে। বিএনপি আপনার 3% দিয়েছে 5%-এর মধ্যে, অন্য দল কেউ কিছু কিছু দিয়েছে, কিন্তু ওনারা সহ 30টা দল একটা 0.1%ও দেয় নাই। অথচ কথা বলার সময় কিন্তু সবাই একমত হয়েছে, ওইখানে কিন্তু কোনো না নাই। ওনারা একটা মাত্র নোট অফ ডিসেন্ট দিছে, সেটা কিন্তু নারীদের বিপক্ষে নোট অফ ডিসেন্ট দিছে, এই যে নারী নির্বাচনের বিপক্ষে দিয়েছে। এবং এই যে জামাতের যে এই যে একজনকেও দিল না, তাহলে ওনারা ভোটের পক্ষে কিভাবে চায়? ওনারা তো ওইখানে না, ওনারা তো না। এবং ওনারা যে বলে ওনাদের প্রশিক্ষণ হচ্ছে নারীরা যোগ্যতা অর্জন করে নাই। আপনার যোগ্যতা আপনি বলেন তো, এখানে 300 আসনের যে প্রায় 2000 লোক মনোনয়ন নিয়েছে, কয়জন লোক আপনার আগের অভিজ্ঞতা ছাড়াও তো অনেকেই আসছে না? তো তারা কি চেষ্টা করছে না? আরেকটা জিনিস, তাদের অভিজ্ঞতা নাই কে বলেছে? তারা কিন্তু এর আগে সংরক্ষিত মহিলা আসনে অনেকগুলো নারীকে, খোদ আমিরের ওয়াইফ, তাকেও কিন্তু সংরক্ষিত আসনে নারী এমপি ছিল উনি। তাহলে উনি যদি থাকে, এমপি যদি থাকে, তারপরে আপনার একই এমপির জায়গাটা কিন্তু কাজ কিন্তু একই, কিছু ডেভেলপমেন্ট কাজটা যেটা এমপিদের না, আসলে হওয়ার কথা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের, সেই কাজগুলো এমপিরা করে, সেটা কোনো অভিজ্ঞতা লাগে না। তাহলে অন্য যে অভিজ্ঞতা সবই এক, তাহলে ওনারা পিছিয়ে থাকলো কিভাবে? এটা হচ্ছে এক ধরনের দুষ্টুমি, যেটা আমি করব না। এবং তাদেরকে এটা এক ধরনের প্যাট্রোনাইজ করা বলছেন, গুপ্ত বলছেন, নানাভাবে বলছেন। আমাদের আমিরের আইডি হ্যাক হয়েছে, আমরা ইতিমধ্যে প্রমাণ উত্থাপিত হয়েছে, এরপরও আবার এটা নিয়ে কথা বলছেন। তুমি বোঝাই যাচ্ছে ওনাদের কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবেই জামাতের আমিরের আইডিকে হ্যাক করা হয়েছে। সেম ঘটনা গতকালকে আমাদের দলের সেক্রেটারির ব্যাপারে করা হয়েছে। নির্বাচনী মাঠে
কোনো দলকে বুদ্ধিভিত্তিকভাবে কিংবা যৌক্তিকভাবে যখন আপনি মোকাবেলা করতে পারেন না, তখন ভিন্নভাবে কিংবা ভিন্ন কৌশলে কি করে সেই দল কিংবা ওই জোটের প্রধানের আপনার ইমেজ ক্ষুণ্ণ করা যায়, সেই কাজটা করার চেষ্টা হয়ে থাকে। দেখুন, আমি যদি এখানে বলি, তিনি যে কথাটা বলেছেন, জামাতের আমিরের যেটি টুইটার সাবেক, এটা হ্যাক সবাই জানেন, এবং আমরা একদম সংবাদ সম্মেলন দ্বারা বলেছে কীভাবে হ্যাকটা হয়েছে, এ পর্যন্ত ডিফেন্ড করে কথা বলছেন। এটা কখনো জনগণও আশা করে না এবং কেউ এটা আশা করে না। দ্বিতীয়, তিনি একসময় যখন মানে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেটা আদালত কর্তৃক প্রমাণিত যে ছাত্র শিবির কেউ গুপ্ত ছিল না, কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জিএস প্রার্থী ফরহাদ নিয়ে কথা আসছিল, অ্যাফিলিয়েট ডিভিশনে এটা রায় হয়েছে, প্রমাণিত হয়েছে যে সে কখনো ছাত্রলীগ ছিল না। একসময় ছাত্রদলের নেতারা বলতো শিবির গুপ্ত, ওর ভিতরে থাকে বলতো। আমরা ভাবতাম হয়তো এটা তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। না, শিবিরের অনেক নেতাদের সেই ছাত্রলীগের সঙ্গে আমি সংশ্লিষ্টতা আসছি রয়েছে। সেই বক্তব্য যখন কোনো দলীয় প্রধান দেন, তখন রাজনৈতিক স্ট্যান্ডার্ডটা আরেকটু কিন্তু আমাদেরকে সেখানে বুঝতে হয়। সে ধরে নিলাম আজকে তিনি বললেন তিনি কি গুপ্তরাজ, মানে কি জালেম, তাহলে উনি কি পুরো জামাত ইসলামীকে গুপ্ত বানাই ফেলছেন? দেখেন, এটা নেট দাঁড় করানো হয়, পুরো জামাতই গুপ্ত। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গুপ্ত অবস্থায় গিয়েছেন। আমাদের দলীয় আমির 3 বার কারাগারে গিয়েছেন। সেক্রেটারি জেনারেল 5 থেকে 6 বছর তিনি কারাগারে ছিলেন। 500 নেতাকর্মী আমাদের হলো শহীদ হয়েছেন। লক্ষাধিক নেতাকর্মী আমাদের কারাগারে, এটা ভিন্ন। এটাকে নিয়ে এসে মানুষকে বলা, আমি তো বলি আপনাকে, আমার এখানে আমি ডকুমেন্ট দেখে আপনাকে, এইবারে যে ডাকসু ইলেকশনটা হয়েছে, এই ডাকসু ইলেকশনে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে এমন 12 জন নেতা নাম আমার এখানে আছে যারা একসময় সবাই ছাত্রলীগ করতেন। বললে আমি নাম বলতে পারবো আপনার এখানে, একদম সুনিশ্চিতভাবে এখানে লেখা আছে কারা কারা সেখানে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এবং তাদের যতগুলো কমিটি এখন হচ্ছে বিভিন্ন জায়গাতে ছাত্র দলের, ম্যাক্সিমাম কমিটিদের অর্ধেক পদধারী পাওয়া যারা কি ছিলেন, যারা ছাত্রলীগের পোস্টে ছিলেন। ছাত্র দলের নেতারা ইভেন ছাত্রলীগ এমনও দেখেন, বিএনপির পার্লামেন্টের মেম্বার প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু একসময় আওয়ামী লীগ করতেন। আমরা দেখি যে এখন যেখানে বিএনপির একজন পার্লামেন্ট মেম্বার পর্যন্ত আওয়ামী লীগের থাকে, সেখান থেকে মেম্বার হন, তিনি যা বক্তব্য দেন, তিনি শেখ হাসিনাকে নিয়ে, তখন এটি আরেক দলের দিকে অভিযোগটা দেওয়াটা কখনো যৌক্তিক নয়। দেখুন, বাস্তবতাকে উনি বুঝো না বোঝার অভিনয়টা করছেন। ভুয়া সিল ব্যালট নিয়ে যদি আমি আসছি, বলতেন দেখুন, সময়। জনাব হারিস চৌধুরী, পোস্টাল ব্যালট পাওয়া যায়, সব একটা দলের বাসাই পাওয়া যায়, একটা দলকে। এবং পোস্টাল ব্যালট যেভাবে ছাপিয়েছে সেটাও বলেছি যে তাহলে ইসি কার লোক, এইভাবে একদম ইন্টেনশনালি ব্যালটটা ছাপিয়েছে। এবং এখন যে সিলগুলো পাওয়া যাচ্ছে, আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 29,000 ভোট, আপনার 80,000 ব্যালট পাওয়া গেছে নীলক্ষেতে। তো আমরা কিন্তু কথা বলেছি এগুলা নিয়ে, কিন্তু যেহেতু বিএনপি বড় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে, এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে বিএনপি চরমভাবে লাগতে যেতে চায় নাই বলেই দম ধরে আছে। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকা দরকার। সীমা লঙ্ঘনকারীকে কিন্তু খোদ আল্লাহ পছন্দ করে না। আপনার এই যে গুপ্ত সুপ্ত যে কথাগুলো বলা হচ্ছে, আপনার শেরেবাংলা বলতেন যে আমি যেদিন কংগ্রেস যেদিন আমার সুনাম করে, আমি সেই দিন মনে করি আমি আমার দলের বিপক্ষে কিছু করেছি। আর যেদিন কংগ্রেস আমার বিপক্ষে কথা বলে, সেই দিন আমি মনে করি যে আমি আমার দলের জায়গায় ঠিক আছি। ঠিক এই জায়গা থেকে বলতে চাই যে ওনারা যে কথাগুলো বলছেন যে ওনাদের হ্যাক হয়েছে, ওনাদের মানে আপনার জেলে নিয়ে গেছে, একটা লোককে আপনার কি করা, এটা নিজে নিজে স্বীকার করে যে লোকটা জেলখানায় যেতে বাধ্য হলেন বা গেলেন, এটা তাদের একজন চরম নিবেদিত কর্মী ছাড়া আর কিছুই না। আপনি আমি এই যুগে যারা বসবাস করি, বা আমাদের সন্তানরা, আপনারা আমাদের অনেক ছোট, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন এই ব্যাপারে। যিনি গ্রেফতার হয়েছেন তিনিও জামাতের, এমনটাই বলতে চাচ্ছি। আমি বলছি, আমি আপনাকে প্রমাণ বলছি। আপনারা ভালো করে জানেন একটা টুইটার হ্যাক হইলে কয়দিন লাগে টুইটারটা ঠিক জায়গা মতো আসতে, মুহূর্তের মধ্যে ছাড়া হয়ে গেল, মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে গেল, এই জিনিসগুলো। আচ্ছা, যদি ধরেন হ্যাক হয়ে গেছে, হ্যাক হলে আপনার আল জাজিরার আপনার সাক্ষাৎকারটা তো হ্যাক হয় নাই। আল জাজিরার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, ওই টুইটারের মধ্যে লেখাটা ওই একই কথা, শুধু শব্দটা, গালির শব্দটা ছিল না আল জাজিরায়। তাহলে ঘটনা তো একই। গালি দেয় কারা? যারা রাজনীতিটাকে সস্তা করে তুলে। যে কথাটা উনি বললেন, আমি যে কথাটা বললাম যে তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভালো কোনো কাজ করেছেন দলের জন্য দেখে এনটি পার্টি তার বদনাম করছে, তাকে সিলি হিসেবে ধরে নিচ্ছে। উনি এই কথা বলবে না তো কে বলবে? নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আপনার সিল পাওয়া যাচ্ছে লক্ষ্মীপুরে,
আরেক জেলায়, আরেক জেলায়, আরেক জেলায়। তো উনি এটা বলবে না? তো উনি এটা বলতে গেলে সিলি হয়ে গেল। আপনার সুপ্ত গুপ্ত রাজনীতি করে আপনি, আমি, অনেকেই। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এটা কি সুপ্ত গুপ্ত না? সুপ্ত না একরকম? শিবির সব জায়গায় ইলেকশন করছে, শিবিরের নাম দিয়ে করছে, বলেন তো? তো অন্য একটা নাম তাদেরকে বানিয়ে নিতে হয়েছে, যেটা জনগণকে ধোঁকা দেওয়া যায়। সেই নাম বানিয়ে তাদেরকে শিবিরের কাজ করতে হয়েছে। আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোনো দলের রাজনীতি করতে দিবে না তারা, অথচ তারা করবে, তারা করছে। তারা যখন তখন 1, 2, 3, 4 টিনের চাল এইসব বলে বলে তারা রাত দুপুরে স্লোগান তুলছে, অথচ ছাত্রদলকে কাজ করতে দিবে না। ছাত্রদল বলছিল যে, যখন উমামা বলছিল যে আমরাও জানতে চাই শিবিরের কমিটির নামগুলা, তারা দেয় নাই। ছাত্রদল বলছিল আজ থেকে 15 বছর পর্যন্ত শিবির যে কমিটিগুলো করেছে, কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, আমরা জানতে চাই। আজ পর্যন্ত বের হয়েছে? আপনি ঠিক পেয়ে যাবেন। বিএনপি যদি আওয়ামী লীগের মতো অবস্থা হয়, পরের দিনই দেখবেন বিএনপি থেকে অনেকেই যায় বলবে যে সেও গুপ্ত ছিল। আমি আপনাকে একদম হলফ করে বলতে পারি, কারণ তারা তো তাহলে নামই বলতো। নট অনলি বিএনপি, বাম বলেন, ডান বলেন, আপনার মধ্যপন্থা বলেন, সব দলে একই অবস্থা। তারা, আমি কেন একজন বামের সঙ্গে কথা বলে একজন ছেলের সম্পর্কে বলেছিলাম, ওর কথা আমার ভালো লাগে। উনি ওই দিন কিছুই বলেনি। তার মাসখানেক পরে উনি আমাকে আরেকটা টকশোতে বললেন যে আপনি ওই দিন বলেছিলেন না তাকে ভালো লাগে। ও কিন্তু আমাদের সন্দেহের বাইরে না। আমি কোন সন্দেহ? যে ও অন্য কারো পারপাস সার্ভ করতে এসেছে। এই যে অন্য কারো পারপাস সার্ভ করতে এসেছে, বামেরও কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। অথচ বাম রাজনীতি আমরা একটা সময় অন্যরকম ভাবে জানতাম। এই যে গুপ্ত সুপ্ত রাজনীতি করছেন, আজকে আমি বলি, আমি নিজেও বলবো এই মুহূর্তে, আমি জামাতের পক্ষেই কথা বলছি, যে জামাত নির্বাচনের আগে হয়তো এই কাজটা করতে পারে না। ওই আপনার টুইটারে লেখাটা হয়তো এতগুলা নারীর ভোট, 51% ভোট, কিন্তু আপনার বিদেশ থেকে যারা দেশ চালানোর চেষ্টা করছে, তাদের একজনের মধ্যে লিখেছে যে 5-6টা অ্যাডমিনের কোনো একজন গুপ্ত অথবা সুপ্ত হতে পারে। আপনি দেখেন, বলে না তোমার গদিবে যে গুকুলে বাড়িছে সে, এত বেশি মাস্তানি করলে নিজের ঘরের মধ্যে মাস্তান ঢুকে যায়। তো এই জায়গাগুলায় আমরা বিএনপি বললেন উনি যে বিএনপি খেয়ে হারিয়ে ফেলেছে। আমি যদি বলি ওনারা যে কত বড় খেয়ে হারিয়েছে, আমি 2-3টা জাস্ট উদাহরণ দিতে চাই। ছোট করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একজন ওনাদের প্রার্থী কি বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি। তার 2 দিন পরে ক্যান্টনমেন্টে তাদের প্রার্থী 17 প্রার্থী কি বলল, যে ক্যান্টনমেন্টের লোকরা, ক্যান্টনমেন্টের সৈনিকদের অফিসাররা এক সময় তাদের পায়ে ধরছে 5 আগস্টের পরে, তাদের পায়ে ধরছে এবং সেই দিন আবার আসছে। এবং কেন তাকে যেতে দেওয়া হবে না, মানে যাচ্ছে তাই অবস্থা। তা মাথা খারাপ কার হয়েছে? আপনার টুইটারে লিখেছে মাথা খারাপ কার হয়েছে? তাদের না হলে কেউ কোনোদিন 11th আওয়ারে পাগল হতো নিজের বুঝে, তাহলে তারা বুঝলো না, তারা লিখে ফেললো এতগুলা নারীর উপর কলঙ্ক দিল। আরে একজন প্রার্থী যখন কলঙ্ক দিছে একটা বিশ্ববিদ্যালয়ের উপর, আমি ওইখানের ছাত্রী, সেইখানেই মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, নষ্ট হয়ে গেছে। সেইখানে আরেকজন আরো বড় নেতা, উনি কি করলেন, সমস্ত দেশের যে 51% নারী ভোটার, তাদের প্রত্যেকের, নট অনলি ভোটারের বাইরে যারা 18 বছরের নিচে নারী আছে, সবাই খারাপ, সবাইকে তো সে পতিতার সাথে তুলনা করলেন। জি, আপনার কাছে আবারও আসবো, এই বিষয়ে নারীদের বিষয়ে আসবো। তার আগে আরেকটি বিষয় একটু আনতে চাই। ইসি নিরপেক্ষতা হারিয়েছে এমন মন্তব্য করেছে এনসিপি। জামাত ইসলামের তরফ থেকে বলা হয়েছে একটি নির্দিষ্ট দলের দিকে হেলে পড়েছে নির্বাচন কমিশন। কেন মনে হলো একটি নির্দিষ্ট দলের দিকে নির্বাচন কমিশন হেলে পড়েছে, অ্যাডভোকেট আতিকুর রহমান? দেখুন, সেদিকে আমি যাব। আপা কিছু বিষয় বলেছেন, ছোট করে আমরা বলি যে দেশের যখন ইলেকশন হলো বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আপনি দেখেছেন যে 5টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানে বিপুল ভোটে আমাদের সব প্যানেল সেখানে বিজয়ী হয়েছে। তখন থেকে মূলত আসলে আমাদের বিরুদ্ধে এই ধরনের ওনাদের মানে কথাগুলো শুরু হয়েছে। কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেখানে কি হচ্ছে, মানে ওনারা যেখানে ইলেকশন করেন ছাত্ররা সেখানে তারা ফেল করছেন। তাছাড়া দেখলাম যেটি বলেছেন এখন, এই হিসাবে ওনারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশনের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের, সেটাকে বন্ধ করার চেষ্টা করেছেন। এবং ছাত্র দলকে নির্বাচন কমিশন তার সঙ্গে বিক্ষোভ করেছেন, মিলিত হয়েছেন। এক পর্যায়ে সেখানে তারা বললেন কোনো ইলেকশন করা যাবে না। শেষ পর্যন্ত দেখলাম যে ওনারা সুপ্রিম হাইকোর্টে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা মূলত সহযোগিতার ভিত্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সেখানে স্থগিত হয়েছে। একটা ছাত্র সংসদ যেখানে ছাত্র সংগঠনের দায়িত্ব ইলেকশনটা করা, সেখানে তাদেরই ছাত্র সংগঠন যাতে আবার সেখানে হেরে না যায় ইলেকশনের মৌসুমে, তারা নির্বাচন কমিশনের সামনে না পেরে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিয়ে স্থগিত করেছেন। এখানে দ্বিতীয় হচ্ছে যে আমরা এই যে কথা বলেন আমাদের বরগুনার এক নেতাকে নিয়ে,
মোশাররফ হোসেন ঠাকুর সাহেব যখন উনি নেতা পরিচয় দেন, উনি যখন নেকাবকারীদেরকে নিয়ে অত্যন্ত জঘন্য কথা